এখন বিস্তারিত আলোচনার আগে বিডিআর দিবসের বিষয়ে যে আজকে একটি সংবাদ সম্মেলন হয়েছে, এখানে বিডিআর এর সাবেক ডিজি শাকিল আহমেদ ছিলেন, তার ছেলে এবং অন্যান্য ভুক্তভোগী পরিবারের সদস্যরা যেসব কথা বলেছেন, যে অভিযোগ উত্থাপন করেছেন, আমি এই সত্য কথাগুলো একটু শুনবো, প্রায় 2 মিনিট শোনার পর আমি বিস্তারিত আজকের এই আলোচনা আমি আসছি। 25শে ফেব্রুয়ারি 2009 সাল কি নির্মমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয়। ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে, বডি মিউটিলেট করে দিয়েছে, ব্যান্ডেজে খোঁচা দিয়ে শেষ করে দিয়েছে। আর বাবাকে কেমনে মারলো, আমার মার সাথে কি করছে। আসলে আমি সরাসরি বলে দিই, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস, অনেক ইনফরমেশন কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি। এই 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভোট, সংসদ। খুনিকে আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। আকান সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে। আসলে বলি, মরলে মরছে, ডাজন্ট ম্যাটার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম। আপনারা এতক্ষণ যার কথা শুনলেন তিনি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে। মেজর জেনারেল শাকিল আহমেদকে আমরা নিশ্চয়ই ভালো করে চিনি বা জানি। তিনি ছিলেন বিডিআর এর ডিজি, অর্থাৎ মহাপরিচালক। বিডিআর এর ডিজিকে বা এখানে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন সাধারণ মানুষকে কেন হত্যা করা হলো, কে করলো হত্যাকাণ্ড? আপনারা তো শাকিল আহমেদের ছেলের কাছ থেকে শুনলেন, তিনি তো বললেন এই বাচ্চাটা তখন বয়স কত ছিল বলতে পারেন? না, একেবারে ছোট। মা হারিয়ে, বাবা হারিয়ে সে কি ট্রমার মধ্যে বড় হয়েছে, এটা একবার আমরা বুঝার একটু চেষ্টা করব কি? হ্যাঁ, একটু বোঝার দরকার। ধরুন আপনার একটি সন্তান এরকম ভাবে আপনাকে হত্যা করলো, তাহলে আপনার সন্তান কি ধরনের ট্রমার মধ্যে সে বড় হবে? এই ঘটনাটা কে ঘটিয়েছিল? এই ঘটনাটা ঘটিয়েছিল তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন ঘটিয়েছিলেন এটা কিন্তু আমরা জানি। আমরা জানি বিডিআর এর দুষ্টা কি ছিল। বিডিআর এর দুষ্টা ছিল, বিডিআর আমাদের খুব একটা শক্তিশালী একটি সীমান্তরক্ষী বাহিনী ছিল। সেই সীমান্তরক্ষী বাহিনীকে পূর্ব পরিকল্পিতভাবে সবাইকে, সেনাবাহিনী থেকে একদম দক্ষ যেসব অফিসাররা ছিলেন, আর্মি অফিসাররা, তাদেরকে বিডিআর এ তাদেরকে পেশনে বদলি করা হয়েছিল। বদলি করার পর সেখানে শেখ হাসিনাও যাওয়ার কথা ছিল, যেদিন বিডিআর তথাকথিত বিদ্রোহটার কথা বলা হচ্ছে সেখানে তারও যাওয়ার কথা ছিল, তখন কিন্তু শেখ হাসিনা সেখানে যাননি। কেন যাননি? ঘটনাটা ছিল আসলে বিডিআর বিদ্রোহ নামে একটি পরিকল্পিত ঘটনা। তো একটি রাষ্ট্রের প্রধান সে যদি তার ক্ষোভের কারণে কিংবা অন্য কারো খুব যদি মিশ্রিত থাকে, অন্য কোনো প্রতিবেশী কারো যদি খুব মিশ্রিত থাকে, আর সেটার কারণে যদি নিজের দেশের সেনাবাহিনীকে এইভাবে নির্মম ভাবে তিনি হত্যা করতে পারেন, তাহলে আর যাই হোক তাকে ভালো মানুষ বলার কোন রকম সুযোগ নেই। আমরা যদি দেখি এই বিডিআর এর হত্যাকাণ্ডের যে ঘটনাটি, এটি কিন্তু তদন্ত হয়েছিল। তদন্ত কে করছিলেন? আমাদের গতকাল যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আমি যদি ভুল না করে থাকি, তাহলে তিনি তখন এটা দায়িত্বপ্রাপ্ত ছিলেন মিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি 3 তারকার একজন মেজর জেনারেল। আমি তার সম্পর্কে খুব ভালোভাবেই জানি। তিনি সুন্দর করে একটা তদন্ত করেছিলেন, কিন্তু সেই তদন্ত আলোর মুখ দেখেনি শেখ হাসিনা, সেটাকে আলোর মুখ দেখায়নি। কেন দেখায়নি? কারণ শেখ হাসিনা নিজেই জড়িত এখানে। শেখ হাসিনার ভাতিজা ফজলে নূর তাপস জড়িত এখানে, জাহাঙ্গীর কবির নানক জড়িত। আপনারা কি জানেন? আপনাদের কি মনে থাকার তো কথা, যেখানে সেনাবাহিনীকে বলবে, যদি সত্যিকার অর্থে বিডিআর বিদ্রোহ হয়ে থাকতো তাহলে সেনাবাহিনীকে বলবে তারা সেখানে অ্যাকশন নিতে। সেনাবাহিনীকে তখন অ্যাকশন নিতে দেওয়া হয়নি। সেখানে আমাদের মনে আছে সেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন
আর জাহাঙ্গীর কবির নানক সাদা কাপড় বা সাদা পতাকা উড়িয়ে সে বিডিআর বিদ্রোহের ভিতরে গিয়ে ঢুকে গিয়েছিল, মনে আছে কি আমাদের? কিন্তু সেখানে আমরা দেখেছি বিচার নামে কি প্রহসন করা হয়েছে সাধারণ সৈনিকদের উপর, কিভাবে তাদের চাকরিচ্যুত করে, তাদেরকে রিমান্ড, তাদেরকে জেল, তাদেরকে ফাঁসি, কত কিছু না করা হলো। কিন্তু প্রকৃতপক্ষে তারা কি, অর্থাৎ এই জেনারেল শাকিল আহমেদের যে ছেলে, তারা কি, অর্থাৎ ভুক্তভোগী পরিবার কি সে বিচার কি পেয়েছে? না, পায়নি। কেন পায়নি? কারণ খুনি কি খুনির বিচার করবে? দেখুন, আমি একটি কথা বলতে চাই, আমি এখানে সুশীলগিরি করতে আসিনি, আমি এখানে আইছি অ্যাক্টিভিজম করতে, অর্থাৎ আমি আমার মনের কথাগুলো, আমার চিন্তাগুলো এখানে প্রকাশ করতে এসেছি। আমি চাইবো না এরকমটা ঠিক যে আমার কথার কেউ বিরোধিতা করতে পারবেন না। হ্যাঁ, আমি যে কোনো বিষয়ে কথা বললে মন্তব্য করে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট করে সেখানে বিরোধিতা করতে পারেন যৌক্তিকভাবে। আমি গতকাল যে ভিডিওটি পোস্ট করেছি আপনারা দেখেছেন, সেই ভিডিওটা কি ছিল? প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শেখ হাসিনার চিরকুট। এখন আমি কিন্তু বলিনি এটি সত্য, আমি বলেছি এটাকে তদন্ত করে বের করা হোক, বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, আমি তো এটাই বলেছি। এটাকে আমি দেখলাম কেউ কেউ বা কিছু কিছু মানুষ এটাকে ভুয়া বলছেন। এটা আপনার অধিকার, আপনি বলতে পারেন, কিন্তু স্বাধীনতা আমরা চর্চা করব, কিন্তু স্বাধীনতা চর্চার মধ্যে সেটাকে আমরা যৌক্তিকভাবে আমাদের মনে করা উচিত, এটাকে বিকৃত করে নয়। আমরা কি জানি এই পর্যন্ত কয়টা এরকম গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা? সম্প্রতি আপনারা কি দেখেছেন যে ঘটনা ঘটেছে, আমাদের ছাত্র জনতার এই ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, কতজন? জাতিসংঘের প্রাথমিক তদন্তে ইতিমধ্যে 650 জন তারা পেয়েছে, প্রাথমিক তদন্তে। এটা আরো বেশি হতে পারে। এখনো মর্গে বেওয়ারিশ লাশ। কারা তারা? তারা তো আমাদের দেশের নাগরিক ছিলেন। আপনি কি দেখছেন বিশ্বের কোন দেশে আছে একসঙ্গে এতগুলো হত্যাকাণ্ডের ঘটনা? আমার এই কোন ভিডিওতে, অর্থাৎ আমি যদি আমি একটা বিষয় উল্লেখ করি, সেটা যদি তদন্তের দাবি করি, আমি এখানে তদন্ত করা হোক, আর সেখানে যদি কেউ এসে সম্পূর্ণরূপ একটা রেজিমের পক্ষে কথা বলেন, তখন কিন্তু সেটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না। হ্যাঁ, কথা বলতে পারেন সেটা যুক্তিসঙ্গত ভাবে এবং পুরোটা দেখে। আমি একটা কথা বললাম, যদি শুরুটা নিয়ে আপনারা মন্তব্য করেন তাহলে তো হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, কি বলছি বুঝতে হবে যে আমি কোন কোন পয়েন্টগুলো নিয়ে কথা বলছি, তাহলে বরং ক্লিয়ার হওয়া যাবে। যদি পুরোটা না শুনে আমি কোনো একটা মন্তব্য করি, তাহলে কি সেটা কি আমার জন্য আসলেই উপযুক্ত হবে? সেটা কি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না? হ্যাঁ, পারে। দেখুন, আমরা আজকে এখন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, আমরা স্বাধীনভাবে লিখতে পারছি। এটা কি ছিল গত 16 বছরে? প্রায় 16 বছর ছিল এটা। এই যে বিডিআর বিদ্রোহের যে ঘটনা ঘটলো, তথাকথিত বিডিআর বিদ্রোহ, যে পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে বা ঘটেছিল, এটা কি এই পর্যন্ত সঠিকভাবে সেটা বিচার করা হয়েছে? না, হয়নি। একটা দুইটা কি ঘটনা, এরকম গণহত্যা কয়টা করেছে শেখ হাসিনা এই পর্যন্ত? 4টা গণহত্যা, 5টা গণহত্যা চালিয়েছে। আমি বলি, আপনাদের তো মনে থাকার কথা, প্রথম 2009 সালে বিডিআর, তথাকথিত বিডিআর বিদ্রোহ, তারপর দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে শতাধিক মানুষকে হত্যা করা, সেটা কি গণহত্যা নয়? তারপর যদি দেখি শাপলা চত্বরে সেই হেফাজত, সেটা কি গণহত্যা নয়? তারপর যদি কি 14 যে নির্বাচনে বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর যেভাবে হত্যা করেছে, সেটা কি গণহত্যা নয়? সর্বশেষ আমরা যদি দেখি আমাদের ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলন যেভাবে হত্যা করেছে, সেটা কি গণহত্যা নয়? গণহত্যা। তারপরে কি এখানে কি শেখ হাসিনাকে কোন রকম কি বিশ্বাস করার সুযোগ আছে? এই তথ্য প্রযুক্তির যুগে আমি কিন্তু ভাই আপনাকে একটা মেসেজ দিব না, কেননা মেসেজটা এটা রেকর্ডেড, আমাদের বুঝতে হবে। বরং আমি ছোট্ট একটি কাগজ দিকে পাঠাবো, হতে পারে আপনি ধারণা করতে পারেন এটা মিথ্যা। হ্যাঁ, আমি আপনার সাথে একমত পোষণ করব, এটা মিথ্যা হতে পারে, বাট এটাকে গুজব বলা যাবে না। গুজব তো শব্দটা আগে ছিল না, গুজব শব্দটা রাষ্ট্রীয় ভাবে এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। কে করেছে? এই আওয়ামী লীগের তথাকথিত যে সরকার, স্বৈরাচার ফেসিবাদী খুনি হাসিনা সরকার করেছে। যখন শাহবাগ হলো 2012 সালে, তখন থেকে গুজব শুরু হয়। এই গুজবের ফ্যাক্টরি বা এটার কারখানা কিংবা এটার ঠিকাদারি কে নিয়েছিলেন জানেন আপনারা? মোহাম্মদ আলী আরাফাত।
এই মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে কিন্তু আমার 2বার টেলিভিশনে আলোচনা হয়েছে, টকশো হয়েছিল, সেটা 2014 আগে। আমি কিন্তু ভাই সেদিন পরিষ্কার ভাবে সর্বশেষ আমি বলেছিলাম আমার এমনিতেই ভাই সময় হয় না, আমি কথা বলতে চাই যদি এইখানেও এসে, যেখানে লাইভে আছেন অনেক মানুষ, দর্শকরা টেলিভিশন লাইভে টকশো দেখতেন, তখন তো আর আমাদের যে ইউটিউব এতটা মানে আমরা এগুলো তো ঢুকি নাই, আমরা বুঝতাম না। তখন আমি বলেছিলাম যেহেতু এখানে এসে কথা বলা যাবে না, সুতরাং আমার এই ব্যস্ত সময়ের মধ্যে আমি এখানে আসবো না, হয়তো আজ থেকে আর কোনোদিন টকশোতে আসাই হবে না। তারপর থেকে কিন্তু আমি আর কোনোদিন সেই আলোচনা যাইনি। এখন আমি একবার একটু আসি তো, কেন আমার এই স্বাধীনতা খর্ব করা হয়েছিল, কেন আমরা কথা বলতে পারতাম না? আজকে এই যে ক্যাবিনেটে যিনি আছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে, জনাব আসিফ নজরুল, আপনারা কি জানেন তার অফিস কক্ষে তালা দেওয়া হয়েছিল? আপনারা কি জানেন সেইটাকে কিভাবে ভাঙচুর করতে চাওয়া হয়েছিল? আপনারা কি জানেন, মনে আছে যে তার বিরুদ্ধে জিডি করা হয়েছিল? আপনারা কি জানেন সেই আসিফ নজরুল সাহেবের বিরুদ্ধে যে মানে মানববন্ধন পর্যন্ত করা হয়েছিল? এই আসিফ নজরুলকে যে টেলিভিশনে ডাকা হতো না, তার ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল, সেগুলোকে আপনারা জানেন? উনার মতো ব্যক্তি কথা বলতে পারতেন না। তাহলে আমি একজন সাধারণ সামান্য একটা মানুষ, আমরা কি কথা বলতে পারতাম? এখন আমাদের প্ল্যাটফর্ম হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছে, আমরা কথা বলতে পারি। এটা আমাদের স্বাধীনতা। এখন আমরা নিঃশ্বাস নিতে পারছি স্বাধীনভাবে, আমরা কথা বলতে পারছি স্বাধীনভাবে, আমরা মতামত গুলো স্বাধীনভাবে দেই। এটা চর্চা করা উচিত সঠিকভাবে, আমি মনে করি। আমি আজকে এই বিডিআর নিয়ে এখানে কথা বলছি, আমি অনেক আগে এই বিডিআর নিয়ে যখন ঘটনাটা ঘটছে তারপরে আমি লেখালেখি করেছি। আমি পর্যায়ক্রমে অনেক বিষয় আমি তুলে ধরবো, কিন্তু আমার কাছে যারা বলেন সোর্স কি, কোথায় কি, ভাই আপনি যারা বলেন তারা একদিন চেষ্টা করবেন কমেন্ট করতে যে আপনারা আমার সাথে লাইভে আসবেন, যারা সোর্স খুঁজেন। আমি আপনাকে সোর্সের নাম বলবো, তারপরে তো ইঙ্গিত দিয়েছিলাম আমি যে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের, মানে কি এই রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, এখন যারা এই যে ক্যাবিনেটে আছেন বা সরকার গঠন হয়েছে, আমি এই কথাটা বলাতে তারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন আমি কাকে ইঙ্গিত করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিভাগের একজন সাবেক অধ্যাপক, প্রফেসর, আমি নাম আর এখানে আর বললাম না। আমার সোর্সের বিষয়ে যে আপনারা জিজ্ঞেস করেন, আমি তো বুকা যে ভাই আপনি বিশ্বাস নাই করতে পারেন, আমি যে কথাটা বললাম এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে না, উচিত না। কেন উচিত না আমি বলছি, আপনি নিজে জানার চেষ্টা করুন। কিন্তু আমাকে যদি আপনি বলেন আপনার সোর্সের নাম উল্লেখ করুন, ভাই আমার প্রায় 30 বছরের সাংবাদিকতা আমি এরকম কখনো ফেস করিনি। আমি কেন সোর্সের নাম বলবো? আমি তো কারো কাছে আমি সোর্সের নাম বলতে বাধ্য না। কেন বলবো? আমি বিভিন্ন মাধ্যমে পাবো। এইটা খতিয়ে দেখার দায়িত্ব তো রাষ্ট্রের, আমার না। আমি তো বলিনি যে এটা সত্য, আমি বলছি কি বলেছি, যেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করা হোক, তদন্ত করে এটা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক, আমি সেটা বলেছি। আমি তো বলিনি এটা সত্য। যারা এখন আওয়ামী লীগের কথা বলেন, তারা কি আওয়ামী লীগের অতীত ইতিহাস জানেন? যারা বলেন 72 থেকে 75, আপনারা কি জানেন কি হয়েছিল 72 থেকে 75? কত হাজার মানুষকে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান? ভাই আমি কিন্তু অনলাইনে আইছি, এখানে সাংবাদিকতা করতে আসি নাই, আমি কিন্তু এখানে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব হয়ে আসি না, আমি আসছি এখানে অ্যাক্টিভিজম করতে, আমি আমার মনের কথাগুলো বলতে, আমার চিন্তাগুলো বলতে আসছি এখানে। আপনার ভালো লাগে আপনি দেখতে পারেন, ভালো না লাগলে আপনি দেখবেন না, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার মানে এই না যে আমি আপনাকে একটি মিথ্যা অসত্য তথ্য আমি এখানে পরিবেশন করব, কারণ আমি মনে করি না এটা কোনো সচেতন নাগরিকের উচিত হবে, এটা কখনোই না। আপনিও আসুন, কথা বলুন, আমরা কথা বলি, রাষ্ট্রের যে বিষয়গুলো অসঙ্গতিগুলো সেগুলো আমরা নিয়ে কথা বলবো। আমাদের এই ছাত্র সমাজ বা ছাত্র জনতা, তারা কি জীবন দিয়েছে? আমরা কি সেই পিছনে ফিরে থাকাতে, নাকি সামনের দিকে আমরা এগিয়ে যাব? আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলবো, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো। আমরা কি করব, কি করা উচিত আমাদের জন্য বলুন তো? আমরা কি একটা রাঘব বোয়ালকে, একটা স্বৈরাচারকে, একটা ফেসিবাদী, একটা গণহত্যাকারী, একটা খুনিকে এখানে বিদায় করা হয়েছে, ক্ষমতাচ্যুত করা হয়েছে, আরেকটাকে আনার জন্য? না, এটা কি আমাদের কাজ হওয়া উচিত? নিশ্চয়ই না। আমরা কি করব? আমরা এখানে গণতন্ত্র চর্চাও কেটে চাইবো, স্বাধীনতা আমরা কিভাবে এটা প্র্যাকটিস করবো বলুন তো? আমরা কিভাবে বুক করব? এই যে আমি কথা বলছি, এটা তো স্বাধীনতা। আপনিও স্বাধীনভাবে আপনার মতামতটা প্রকাশ করবেন, এটাই তো স্বাধীনতা, তাই না?
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।